টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তোমাদের সিলেবাসে কি রয়েছে? বিষয়বস্তু রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার আর পশ্চিমবঙ্গ, তার অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তো তোমাদের এরকম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নোত্তরগুলো নিয়েও আমি ভিডিও আনবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো দেখো, প্রথমে যে প্রশ্ন রয়েছে বিভাগ কতে কি রয়েছে দেখো, বহু বিকল্পের মধ্যে থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন চলে যাব, মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে দ্রাঘিমাংশ ও সময়ের পরিবর্তন হবে, নাকি জলবায়ু ও অক্ষাংশের পরিবর্তন হবে, নাকি সময় ও জলবায়ুর পরিবর্তন হবে, নাকি অক্ষাংশের ও সময়ের পরিবর্তন হবে? উত্তর হচ্ছে অক্ষাংশের ও সময়ের পরিবর্তন হবে। পরের প্রশ্ন 2 নম্বর, রকি পর্বতের সৃষ্টি হয়েছে, দেখো কি হবে সঠিক উত্তর? সঠিক হচ্ছে মহাদেশীয় আর মহাসাগরীয় অভিসারী পাতসীমানায়। তাহলে এটা রকি পর্বত সৃষ্টি হয়েছে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার, নাকি পুঞ্জিত ক্ষয়, নাকি ক্ষয়ীভবন, নাকি নগ্নীভবন? উত্তর হচ্ছে ক্ষয়ীভবন। পরের প্রশ্ন, 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য হয় 4 মিনিট 4 সেকেন্ড 15 ডিগ্রি 15 সেকেন্ড। উত্তর হচ্ছে 15 ডিগ্রি। পরের প্রশ্ন, মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো, এর মধ্যে দেখো মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ কি? উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো? উত্তর হচ্ছে বাংলাদেশ। পরের প্রশ্ন, NATMO এর তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের 2টি জেলার ভৌমজলের ভান্ডার সর্বাধিক, জেলা দুটির একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো? উত্তর হচ্ছে হাওড়া। পরের প্রশ্ন, বিভাগ খতে চলে আসছি আমরা। প্রথম প্রশ্নে চলে আসবো, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 33.5 ডিগ্রি কোণে অবস্থান করে। সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলিকে মোনাডন নামে পরিচিত। তারপরে দেখো, ভুটান দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। তো দেখো, প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা সত্য। পৃথিবীর দ্বিতীয় গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, এটা মিথ্যা। পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা টেলাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতি তৈরি হয়, এটা সত্য। এবার দেখো, চলে আসছি পরবর্তী স্লাইডে কি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্নে চলে যাব, এলুভিয়েশন কাকে বলে? উত্তর লিখবে, বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপর খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে এভুলিয়েশন বলা। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি, এটি কবে গঠিত হয়েছিল? উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো ঝাড়গ্রাম, এটি গঠিত হয় 2017 সালের 4 এপ্রিল। পরের প্রশ্ন, বিভাগ গতে চলে আসছি আমরা। প্রথম প্রশ্নে চলে যাব, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রতিপদ স্থানের সংজ্ঞা দাও। অথবা বলেছে আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? প্রতিপদ স্থানের সংজ্ঞা কি লিখবে, ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপদ স্থান বলা হয়। আন্তর্জাতিক তারিখরেখার এর সংজ্ঞাটা কি, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে দিকে 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়ন কাকে বলে? অথবা লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? তো মহীভাবক আলোড়নের সংজ্ঞা দেখো, যে আলোড়নের প্রভাবে উত্থান ও অবনমনের মধ্যে দিয়ে মহাদেশের গঠন নির্ধারিত হয় তাকে মহীভাবক আলোড়ন বলে। লাভা মালভূমির সৃষ্টির ক্ষেত্রে দেখে নাও, সংজ্ঞা হচ্ছে ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। আর এর সৃষ্টির কারণ কি, ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিরাট অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে
লাভা রূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, রেগোলিথ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা চুনাপাথর অঞ্চলে আবহবিচার প্রধানত যে পদ্ধতিতে হয় সে তার সম্পর্কে আলোচনা করো। তো রেগোলিথ কাকে বলে কি লিখবে? আবহবিকারের ফলে ভূত্বকের ওপর শিলাচূর্ণের এক ভূ আস্তরণের সৃষ্টি হয়, একে রেগোলিথ বলে। এটি মাটি সৃষ্টির প্রথম পর্যায়। আর তারপরের যে পার্ট তার উত্তর কি লিখবে? চুনাপাথর অঞ্চলের আবহবিকার। চুনাপাথর অঞ্চলের রাসায়নিক আবহবিকার প্রধানত দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। বৃষ্টির জল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 শোষণে অ্যাসিডিক হয়, যা চুনাপাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কে দ্রবীভূত করে। এই প্রক্রিয়াটিকে কার্বনেশনও বলা হয়। পরের প্রশ্ন দেখো, খাদার ও ভাবর কি? অথবা পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কি? প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে আর নবীন পলিমাটিকে খাদার বলে। আর পশ্চিমবঙ্গের শীতকালের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের শুষ্ক শীতকাল, সূর্যের দক্ষিণায়ন পয়েন্ট দিবে দিয়ে লিখবে পশ্চিমবঙ্গের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের উষ্ণতা তখন যথেষ্ট কম হয়, ফলে শীত ঋতু শুরু হয় এবং শুষ্কতা বিরাজ করে। তিব্বতের শুষ্ক শীতল বায়ুপ্রবাহ পয়েন্ট দিয়ে লিখবে দক্ষিণ গোলার্ধে প্রবল উষ্ণতার ফলে ওই অঞ্চলের নিম্নচাপ কেন্দ্রের বায়ু শূন্যতাকে পূরণ করতে তিব্বত অঞ্চল থেকে শীতল ও শুষ্ক বায়ু এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় বলে শীত ঋতু শুষ্ক প্রকৃতির হয়। পরের প্রশ্ন কি? বিভাগ ঘতে চলে আসছি আমরা। দেখো বিভাগ ঘয়ে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন দেখো, স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে? তো স্থানীয় সময় পয়েন্ট করবে দিয়ে লিখবে কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। আর প্রমাণ সময় হচ্ছে কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে বা পরিচালনা করার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। আচ্ছা, ভারতের প্রমাণ সময় কত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অথবা কি বলেছে, গ্রিনিচে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? উত্তর লিখবে যখন গ্রিনিচে বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় হবে সন্ধে 5:30 বা 5:30 PM। ভারতের প্রমাণ সময় IST গ্রিনিচ মান সময় GMT থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, তাই গ্রিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের দুপুর 12টা প্লাস 5 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে সন্ধ্যা 5:30 মিনিট বা বিকেল 5:30 মিনিট। পরের প্রশ্ন চলে যাবো আমরা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাত সীমানায় কিভাবে সৃষ্টি হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক স্কুলে এটা কিন্তু এবার আসতেই চলেছে, ঠিক আছে? তো আমি এটা পড়ছি না, আমি জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে ডিসপ্লে করে দিলাম, তোমরা দেখে নাও। ভিডিওটা পজ করে একটু সংজ্ঞা পয়েন্ট দেওয়া হয়েছে, বিস্তার পয়েন্ট দেওয়া হয়েছে, সৃষ্টির কারণ আর উল্লেখযোগ্য আগ্নেয়গিরি, এইসব পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছে পরবর্তী প্রশ্ন। অথবা কি আছে, মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির 3টি পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি দিয়ে দেখো যেরকম করে লেখানো হচ্ছে, শিলায়ন বা লিথোজেনেসিস, গিরিজনী পর্যায় বা ওরোজেনেসিস, ভাস্কর্য পর্যায় বা লিপ্টোজেনেসিস, যেমন করে লেখানো হচ্ছে ঠিক তেমন করে তোমরা এখানে লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। জারণ পদ্ধতিতে লোহা সমৃদ্ধ শিলা কিভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। সংজ্ঞা লিখবে শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলা হয়। প্রক্রিয়া সাধারণত লোহাযুক্ত শিলার জারণ ঘটে থাকে। এবার লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন, কিন্তু জারণ প্রক্রিয়ায় তা যখন ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন সহজেই শিলা ভঙ্গুর হয়ে পড়ে। শিলার উপর হলদে বাদামি ছোপ দেখা যায়, একে মোর্চে বলা হয়। ফেরাস অক্সাইড এই প্রক্রিয়ায় লিমোনাইটে পরিণত হয়। তো এর বিক্রিয়াটা দেখো এখানে লেখানো হয়েছে, তুমি দেখে নাও যেমন করে বিক্রিয়া লেখানো হয়েছে ঠিক তেমন করে তোমরা বিক্রিয়াটা লিখে নেবে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো কি আছে। অথবা বলেছে মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো এখানে লেখানো হয়েছে। তো অনেক কটা পদ্ধতি এখানে লেখানো হয়েছে, যদি এটা বড় প্রশ্নে আসে সেক্ষেত্রে বা 3টের বেশি আসে সেক্ষেত্রে তোমরা এখানে লিখতে পারবে। তো কি কি পদ্ধতি লেখানো হয়েছে? বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ বা কন্ট্রোল ফার্মিং যেটাকে বলছে, ফালি চাষ, স্থানান্তর কৃষি, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, বাঁধ নির্মাণ। এইসব পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের এখানে লেখানো হয়েছে, তোমরা সেইভাবে কিন্তু এটা লিখে নিও, ঠিক আছে? তারপর বলেছে ভৌম জলের অতি ব্যবহারের 3টি কুফল লেখো।
উত্তর লিখবে ভৌম জলের অতি ব্যবহারের প্রধান তিনটি কুফল হলো ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়া, এটা হচ্ছে প্রথম কুফল। তারপরে কুফল কি? ভূমি অবনমন। নেক্সট কুফল হচ্ছে জল দূষণ বৃদ্ধি। ঠিক আছে, তো এই তিনটে পয়েন্টের ভিত্তি করে ভৌম জলের অতি ব্যবহারের তিনটি ফল লেখানো হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর এগুলো পড়লাম না। ঠিক আছে, অথবা কি বলেছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর তিনটি বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে। তো পশ্চিমবঙ্গের জলবায়ুর তিনটি প্রধান বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট দিবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, দিয়ে লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এর অর্থ হলো এখানে গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকে এবং শীতকালে হালকা শীত ও শুষ্ক আবহাওয়া অনুভূত হয়। মৌসুমী বায়ুর প্রভাবে এই ঋতু পরিবর্তনগুলি ঘটে থাকে। 2 নম্বর পয়েন্ট দিবে ঋতু বৈচিত্র্য, দিয়ে লিখবে পশ্চিমবঙ্গে স্পষ্ট 4টি ঋতু দেখা যায়। গ্রীষ্মকাল মার্চ থেকে মে, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর এবং শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এটা বলেছে স্পষ্ট দেখা যায়, কিন্তু আমরা 6টা ঋতু জানি, কিন্তু আমরা 4টা ঋতুই কিন্তু অনুভব করি। এই ঋতুগুলিতে তাপমাত্রা, বৃষ্টিপাত এবং বায়ুর আর্দ্রতা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। 3 নম্বর পয়েন্টে বৃষ্টিপাতের আঞ্চলিক ভিন্নতা, দিয়ে লিখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য দেখা যায়। উত্তরের পার্বত্য অঞ্চলে যেমন দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, 250 সেন্টিমিটার বা তারও বেশি। অন্যদিকে পশ্চিমাঞ্চলের মালভূমি এলাকায় বৃষ্টিপাত কম হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং রাজ্যে প্রধানত বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এবার দেখো বিভাগ উন্নতে চলে আসছি আমরা। বা উন্নতে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। 5 গুণে 1 সমান 5। প্রথম প্রশ্ন কি আছে দেখো, তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যে কোনো 2 প্রকার আবহাওয়া বিকারের উদাহরণ দাও। তো উত্তর লিখবে তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন 2 প্রকার আবহাওয়া বিকার হলো, প্রথমে পয়েন্ট দিবে যান্ত্রিক আবহাওয়া বিকার, যেটাকে শিলা চূর্ণীকরণ বলা হয়, তো সেটা সম্বন্ধে লেখানো হচ্ছে। তবে 2 নম্বর হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার ক্ষুদ্রকণা বিশ্লিষ্টকরণ, হ্যাঁ, যেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন বলছে। ঠিক আছে, এই দুটো পয়েন্টের ভিত্তি করে এটা লেখানো হলো। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদীর পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। তো মূলত বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমিগুলি হলো, প্রথমে পয়েন্ট দিবে পলিগঠিত সমভূমি, তারপরে পয়েন্ট দিবে প্লাবন সমভূমি। ঠিক আছে, তারপরে কি সমভূমি আসছে? বদ্বীপ সমভূমি, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি বৃহত্তম, আর নীলনদ বদ্বীপ সমভূমি প্রমুখ। লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি, প্রত্যেকটার কিন্তু শেষে প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণ সহ কিন্তু তোমরা এগুলো লিখবে। ঠিক আছে, তারপরে কি প্রশ্ন আছে দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলির নাম ও তার অন্তর্গত জেলাগুলির নাম উল্লেখ করো। তো পশ্চিমবঙ্গের জেলাগুলিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য 5টি ভাগে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলি এবং তার অন্তর্গত জেলাগুলির নাম নিচে উল্লেখ করা হলো। প্রথম বিভাগ হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, তার আন্ডারে কি রয়েছে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। মালদহ বিভাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ। বর্ধমান বিভাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। প্রেসিডেন্সি বিভাগ, নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আর 5 নম্বরে রয়েছে মেদিনীপুর বিভাগ, যার আন্ডারে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর। তারপর 4 নম্বর, তরাই বা ডুয়ার্স সমভূমির অবস্থান, বৈশিষ্ট্য ও নদ নদীর বিবরণ দাও। তো দেখো, প্রথমে অবস্থান এখানে লেখানো হচ্ছে, তরাই বা ডুয়ার্স ভারতের হিমবাহের পাদদেশে অবস্থিত একটি সমভূমি অঞ্চল। এটি পশ্চিমবঙ্গের উত্তরাংশ, বিশেষত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার নিম্নভূমি এবং আসামের পশ্চিমাঞ্চলে অবস্থিত। তো ডুয়ার্স শব্দটি এসে দুয়ার থেকে, যার অর্থ দ্বার বা প্রবেশপথ, হিমালয়ের উপত্যকা অঞ্চলে প্রবেশের দরজা। তো এর বৈশিষ্ট্যগুলো দেখো এখানে লেখানো হচ্ছে, ভূতাত্ত্বিক গঠন, উর্বর মাটি, বনজ সম্পদ, আর্দ্র জলবায়ু, বন্য প্রাণী এবং তারপর নদ নদী। এই অঞ্চলে বহু নদ নদী রয়েছে যেগুলি মূলত হিমালয় থেকে নেমে এসছে। উল্লেখযোগ্য নদীগুলো এখানে লেখানো হয়েছে, তিস্তা নদী, তোর্ষা নদী, শঙ্কর নদী, ডাইনা নদী, জলঢাকা নদী। হ্যাঁ, এই নদীগুলি সঞ্চিত পলি দ্বারা সমভূমি গঠন করে এবং বর্ষাকালে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। তো সারসংক্ষেপে, তরাই বা ডুয়ার্স হলো হিমালয়ের পাদদেশের পলি সমৃদ্ধ, উর্বর ও বনাচ্ছাদিত সমভূমি অঞ্চল, যেটি বহু নদ নদী দ্বারা বিধৌত ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা এই পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে নেবে।
আমি তোমাদের জন্য সেসব সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এছাড়াও তোমাদের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে এই চ্যাপ্টার যুক্ত থাকতে হবে। তোমাদের এই পরীক্ষা যেহেতু আগস্ট মাসে হবে, তার জন্য তোমাদের হাতে মোটামুটি এখন কিছুটা হলেও টাইম আছে। তোমরা আগে বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়ো, তারপরে এই প্রশ্নগুলো সলিউশন করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।